মনে হয় এক সপ্তাহের খাবার ছিল, ওই খাবারটা আমি 3 মাসের মতো খাইছি। একটু একটু খাওয়া বাঁচিয়েছিলাম আর কি। পানি শেষ, পরে তো কারেন্ট অবশ্য বন্ধ করে দিল, কারেন্টও নাই, নেটওয়ার্ক সব বন্ধ। চিন্তা করলাম যে আমার খাবার শেষ, কিচ্ছু নেই, আমি কেমনে এখানে বাঁচতাম। আমি গেছিলাম সুদানে 2004 সম্ভবত, কাজের উদ্দেশ্যে গেছিলাম আর তারপর আমি ভালো পজিশনে ছিলাম, যে পজিশন আল্লাহ আমার দিয়েছিল আর কাজ করার পর আমি মোটামুটি ভালো আর কি, আল্লাহ আমার ভালো সম্পদ দিয়েছিল আর কি, গাড়ি বাড়ি করছিলাম সেখানে। তখন থেকে কাজ করতে 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 এ পর্যন্ত 2023 এসে আর কি এপ্রিলের 15 তারিখে যুদ্ধ শুরু হয় সেখানে। এই যুদ্ধ অবস্থা আমি বন্দী হয়ে গেছিলাম, আসতে পারিনি, কোথাও যাইতে পারিনি। আমি কাজ সকালবেলা কাজের সাইডে বাইরে হয়েছি, আমার 4টা সাইড আর কাজ চলতো। তো বাইরে হওয়ার পর আর কি 10:30টার দিকে মানে প্রথম একটা ইয়া মারে, ক্ষেপণাস্ত্র মারা, সেটা আমার কি অনেক দূরে বিশাল শব্দ হয়েছে। হওয়ার পর মানে 3 মিনিট কি 4 মিনিট পর আর বিমান দিয়ে ঘোরাঘুরি শুরু, বিমান দিয়ে হামলা শুরু করে দিল আর এরপর শুরু হয়ে গেল মানে। তারপর তো আমি তো আর ওখান থেকে বাইরে হতে পারলাম না, কোথাও যাইতে পারি না, মানে লেবার সহ বন্ধু হয়ে আসলাম ওখানে। আমি 2-2.5 মাস ছিলাম, বাইরে হতে পারিনি আর কি, ভয় লাগে। কারণ বিভিন্ন জায়গায় গুলি তো 8 দিন 24 ঘন্টা গোলাগুলি চলতেছে, লোকজন নাই, যে যেমনে পারে ওখান থেকে বাইরে চলে গেছে। ওই এলাকায় একাই ওই বিল্ডিং এ, আর বাইরে তো ওই যে সেনাবাহিনীর দূরে দূরে আছে। ও বিল্ডিং এর মধ্যে আমি যেখানে একাই ছিলাম, ওখানে নিচে দোকান ছিল, দোকান তো সব চলে গেছে, মানে দোকানও লুট করছে। আমি নিচে আসছিলাম, কিছু জিনিস পাইছিলাম খাবার আর কি, ওটা আমি মনে হয় এক সপ্তাহের খাবার ছিল, ওই খাবারটা আমি 3 মাসের মতো খাইছি। একটু একটু খাওয়া বাঁচিয়েছিলাম আর কি। পানি শেষ, পরে তো কারেন্ট অবশ্য বন্ধ করে দিল, কারেন্টও নাই, নেটওয়ার্ক সব বন্ধ। চিন্তা করলাম যে আমার খাবার শেষ, কিচ্ছু নেই, আমি কেমনে এখানে বাঁচতাম। চিন্তা করলাম আমি সন্ধ্যার সময় বাইরে হবো, ওখানে সন্ধ্যার সময় বাইরে হয়েছিলাম। বাইরে হওয়ার পর এখান থেকে বেশি না, মানে আধা কিলোমিটারও যায়নি আর কি। লাস্ট পড়ে আছে রাস্তার সাইডে, ওপাশে পাশে এদিকে ওদিকে অনেক পড়ে আছে, লোকজন নাই। কিছু যাওয়ার পর চেকপোস্টের মতো রওনা হয়েছে। একদিন সন্ধ্যে বের আমার সেনাবাহিনীরা আটকায় দিল আমার। আটকার পরে ওরা বলে, দেখ তুই এই সন্ত্রাসী সংগঠনের স্নাইপার। আমি বললাম, দেখেন ভাই, আমি বাইরে থেকে আসছি, বাংলাদেশি, আমি কোনো স্নাইপার না। তো মোবাইল ছিল আমার, মোবাইল অন করে আমার যে ডকুমেন্ট গুলো সব দেখছি আর দেখার পর ওরা তারপর ছাড়ে না আর কি। আর ওই অবস্থা আমার বন্দি করে রাখছিল, বন্দিখানে নিয়ে গেল। এমন অবস্থা, লোকসভার তো জায়গায় নেই, শুধু দাঁড়িয়ে থাকা লাগে। ওখানে ছিলাম আমি প্রায় 8 মাসের কাছাকাছি। যে বন্দিখানে ছিলাম ওখানে মাঝে মাঝে মারতো আর, কারণ ওই যে আমার সাথে যারা ছিল তারা তো ওদের বিরোধী ছিল, ওদের মারতো, ওদের সঙ্গে আমারও মার করার কিছু ছিল না। খাবার দিত না আর কি, খাবারের 2 দিন পরে একদিন নিয়ে আসবো শুধু লোকমা 2 লোকমা আর কি, 2 লোকমায় আর কি, সেটা আমি খাইতে পারি না। ওরা খাই ওই আটা সিদ্ধ, আমি তো খাইতে পারি না। এই অবস্থায় ছিলাম, গোসল নাই, কোনো গোসলের ইয়ে নেই। তারপর ওখানে এই 8 মাসের ওইদিকে আর কি হঠাৎ করে একদিন তুমুল যুদ্ধ, মানে অ্যাটাক করছে সন্ত্রাসী বাহিনী। ওখানে হতে পারে 50-60 হাজার সন্ত্রাসী সংগঠনে ওরা আসছিল, এই মানে যুদ্ধ মানে ওখানেই শুরু হয়েছে সেনাবাহিনীর সঙ্গে। তখন সেনাবাহিনীর ওটা খুলে দিচ্ছে আর বন্দি, যেখানে বন্দি রাখছিল অনেক লোক, আমি একাই না, খুলে যে কে, ওরা জানে না এমনিতেই মারা যাবে। আমি তো হাঁটতেই পারি না ঠিক মতো, আমার শরীর শুধু হাড্ডি গুলো ছিল। এই অবস্থায় ছিলাম। তো বাইরে হইলাম, বাইরে নিজে চলতে পারি না, কেমনে মানে ধীরে ধীরে একটু, মানে 2 মিনিট হাঁটলে 1 মিনিট হাঁটতে পারি না, বসে থেকে মানে কিছুক্ষণ। আমি এইদিকে মানে জঙ্গল ছিল, কিন্তু এই যে জঙ্গলের কাছাকাছি আসি বইয়াছিলাম। বসে থাকার পর চিন্তা করলাম যে আমি যাবো কোথায় এখন, আমার শরীরের অবস্থা খারাপ, আমাদের একটা থাপ্পড় মারলে আমি পড়ে যেতাম। মারছি তো, মারতে মারতে অবস্থা খারাপ। নিজের বাসা যেটা, সেটা অনেক দূর, আর একটা ভাড়া বাসা ছিল আমার, ওখানে লোকজন আসতো, ওখানে বসতো মাঝে মাঝে আর কি। ওই বাসায় যাবো, ওখানে যাইতে আমার 2 দিন লাগছে। ওখানে মানে দূরত্ব সম্ভবত 1.5 কিলোমিটার হইতে পারে, অথবা 2 দিন লাগছে যাইতে। আবার বাসা আসি দেখি তো বাসা কিচ্ছু নাই, রান্নাঘরে সব জ্বালায় দিছে আগুন দিয়া। এদিকে কাপড় চোপড়, অন্য 2টা রুম ছিল, সেই দিকে কিচ্ছু নাই। আর আমি যেখানে মাঝে মাঝে যাইতাম, যে রুমটা আমার রুম, সেখানে কাপড় চোপড় আগুন লাগাই নাই, কাপড় চোপড় গুলা ফেলে দিয়েছে সবখানে নিচে। আমার কিছু টাকা ছিল ওখানে, টাকার ব্যাগ আমি রাখছিলাম মাটির নিচে আর কি, ওরা বুঝতে পারে নাই, পাইছিলাম ওটা আর কি। তো ওখানে খাবার ছিল ওই কয়েক মাস আগেকার রুটি, এই রুটি মানে ভালো ছিল, পরিষ্কার ছিল, মানে শক্ত হয়ে এমন হয়েছিল বলা হচ্ছে হাড্ডির মতো আর কি, যে মাংসের হাড্ডি হয় না, হাড্ডি খাওয়া হয়, সেই হাড্ডির মতো। চিনি তো আবার ময়লা টয়লা, তা ওটা পানিতে ভেজাইয়া ওই শক্ত রুটি খাইছিলাম আমি। 4-5 দিন সেখানে ছিলাম মনে হয় সম্ভবত। এটা খাই কোনো মতো একটু সুস্থ, মানে একটু শরীরে একটু সুস্থ কি ওই হাড্ডি তো সব, তা একটু সুস্থ হয়ে হাঁটতে পারি আর কি। ব্যাগটা নিয়ে কোনো মতো করে ব্যাগ নিয়ে, ব্যাগে আবার ময়লা টয়লা ভরাইছি, কারণ ভালো ব্যাগ তো, ময়লা না ভরাইলে বলে কি এর পাগল নেই, এমনি তো পাগলে দেখা যেত, চুলো বড় হয়ে গেল, মানে বিশ্রী অবস্থা হয়ে গেছে আমার। ব্যাগটা নিয়ে 5 দিন কি 4 দিন পর, আমার সঠিক মনে নাই, ব্যাগটা নিয়ে বাইরে হইলাম। এই রাস্তার মধ্যে আবার ধরা খাইছিলাম, তা ওরা ছাড়িয়ে দিয়েছিল আমারে, পাগল। 5 দিন বের হওয়ার পর ব্যাগ সহ আমি চিন্তা করলাম যে আমাকে এখান থেকে যে কোনো ব্যবস্থা করা যাবার আর কি, এখান থেকে বার হওয়ার। কিছু দূর যাওয়ার পর, ওই দিন কিছু যাওয়ার পর ওই সন্ত্রাসী সংগঠনের 4-5 জন ছিল আর কি, অস্ত্র সহ। ওই 5 জনে আমার বলছে কি কই যাস, আমি তো মানে কথা বলি ভালো, মানে আওয়াজ নাই, শক্তি নাই। তো ওরা কাছে আসার পর কই যাস তুই, দেখ আমি এদিকে যাব, বলি নেই যে আমি বাসায় যাইতেছি, বাসা একটু দূর, 3-3.5 কিলোমিটার হবে। তারপর বললো গেলাম, গেতে আবার পাইলাম কয়েকজন। তার বলে কই থেকে আসলে তুই, সেনাবাহিনীর লোক। তারপর আমি বোঝাইলাম, দেখ আমি সেনাবাহিনীর না, আমি বাংলাদেশি। না 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 না, তুমি ওদের পক্ষে কাজ করেছি, গুপ্তচর। ওরা আবার ধরে নিয়ে যায় আমার, ওদের যে ক্যাম্প ছিল, ক্যাম্পে আমার যে লেবার গুলো কাজ করতো আগে পুরানা, ওর 4-5 জন ছিল। ওরা আমার চিনছে, মুমিন তুই, আমার মুমিন বলে বলতো ওরা 4 জনে ছোটায় আমার নিয়ে গেছে ওদের বাসায়। তা বাসায় নিয়ে যাওয়ার পর আমি খুলে দেখি আমার গাড়ি একটা ভিতরে আছে আর একটা বাইরে নিয়ে আসছে। ওরা গাড়িটা বাইরে করছে। তা আমি আমার রুমে গেলাম, উপরে গেলাম, 3 তলায় গেলাম, দেখি আমার রুমে খুলতে পারে নাই আর কি। আমার মানে
আছে কিছু রাখছিলাম আর কি, টাকা টুকা রাখছিলাম ডলার টলার, তো ওটা নিয়ে আসছি আমি ব্যাগ টাকাগুলো নিয়ে, কাপড় চোপড় কিছু ইয়ে নিয়ে, কম্পিউটার ছিল আমার কয়েকটা, সেটা মোবাইল ছিল, আইফোন ছিল 3টে, এই 2 বস্তা আর কি নিয়ে আসি গাড়িতে ওঠাই, ওরাই নিয়ে আসে। আমি বলছি ভাই আমি প্যাকেট করছি, আপনি নিয়ে আসেন, আমি তো আমার শক্তি। 26 তারিখ রাইতে 10 সাড়ে 10টা দিয়ে বাড়িছি আমরা, প্রতিটা গাড়িতে 4-5 জন করে ওরা মানে আমাকে পার করে দিয়ে আসবে, ওরা আমার বন্ধু ছিল অবশ্য। সারা রাত গেছি ব্রিজের এই পাশে, আমরা জঙ্গল এখানে দাঁড়াইছে, ওদের গাড়ি সহ ওদের অস্ত্র সহ ওরা ছিল। সকালে 8:30টার দিকে একটা ড্রোন আসছিল, ড্রোন আসিয়ে মানে দেখার পরে কিছুক্ষণ পরে ওখান থেকে একটা মারছিল, ক্ষেপণাস্ত্র মারছিল ব্রিজের এই পারে, গাড়িতে বসে আসিয়ে, গাড়িতে বারবার ওখানে আগুন ধরে গেল, মানে কমপক্ষে মানে 1-150 গাড়ি মানে পুড়ে গেছে আগুন দিয়ে। ওরা পরিষ্কার করতেছে, পরিষ্কার করার পর আমরা তো পার করে দিয়েছি। এই পরিষ্কার করার অবস্থা আবার বিমান আসছে, বিমান এসে আবার হামলা শুরু করছে, বিভিন্ন জায়গায় বোম মারতেছে। কি আমি তো হাঁটতে পারি, দৌড়াবো কেমনে, মানুষ যেদিক সেদিক মানে কোন দিক থেকে ছুটতেছে বলার কিছু নাই, ভাষাই নেই আমার। আল্লাহর উপর ভরসা করি, মানে হাঁটি, আমি চলতে পারি না, দৌড়াবো কেমন, হাঁটি হাঁটি ব্রিজটা মানে সময় লাগছে, অনেক সময় লাগছে, পার হয়েছি। এই ব্রিজটা পার হওয়ার পর আর তো হাঁটতে চলতে পারি না, তার সহ্য করতে পারি না, হাঁটতে পারি না। রোজা ছিলাম আবার, এই জঙ্গল দিয়ে আস্তে 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 আর হাঁটতে পারি না ভাই। ওখানেই ছিলাম মনে হয় 4 দিন না 5 দিন, ওখানেও আবার ওই জঙ্গল দিয়ে একটু 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 একটু। ওরা বলে ভাই আমরা তো আর যাওয়া সম্ভব নয়, আমাদের কাজে আমাকে যাইতে হবে, তুই এখন যা পারিস কর। আমার কাপড় চোপড় টাকা সব গাড়ি দিয়ে, কিচ্ছু নেই আমার সঙ্গে। পরে যখন আরো বিপদে পড়ে গেলাম, কোথায় যাই এখন, জঙ্গলের ভিতরে পড়ে গেলাম। হাঁটতে 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 অনেক দূর চলে আসছি। সারা রাত এভাবে 17 দিন চলছি আমি। এপাশে আপনার সাউথ সুদান, এটা হলো সুদান, এদের সে বর্ডার এলাকা। ওখানে আসার পর দেখি পাকিস্তানি সেনাবাহিনী, তা পাকিস্তানিরা আমার সাথে এত সুন্দর ব্যবহার করছে যা বলার মতো না। তারা আমার গোসল করাইছে, পয়সা খাবার নিয়েছে, খাইতে পারি না, একটু খাইলে মানে মানে পেট নাই বললেই চলে, পেট তো আমার পেট আর পিঠ একখানা হয়ে গেছে। আমরা কথা বলতেছি আমাদের সেনাবাহিনীর সাথে, ওরা কথা বলছে নাকি সেনাবাহিনীর সঙ্গে, বাংলাদেশ সেনাবাহিনীর সঙ্গে কথা বলার পর বলি ভাই ঠিক আছে আমরা পৌঁছে দিই ওই জায়গায়, আপনি ওইটুকু জায়গায় যান, কাছেই আর কি 20 মিনিট লাগে মানে গাড়িতে যাইতে। পাকিস্তানি সেনাবাহিনী কিছু টাকাও দিছিল আমার। রিফিউজি ক্যাম্পে কোনো জায়গা নেই, জায়গা মানে পুরো হয়ে গেছে আর কি। ওই আবার 3-4 দিন পর আবার বসে আসছিলাম 2 ঘন্টা মনে হয় সম্ভবত, তারপর সেনাবাহিনীকে দেখা পেলাম আর কি বাংলাদেশে। সে বাংলাদেশ সেনাবাহিনী আমার খুব সম্মান করছে, তারা আমার চেয়ার দিল, ভাই বসেন, আপনি কথা বলেন, আপনার কি হয়েছে শুনুন। তাই বিস্তারিত বললো, তারা আবার বলে ভাই বসেন, সমস্যা নেই, আমরা আছি, আপনার জন্য কি করা লাগে সব আমরা করতেছি। তারপর তো বলে ভাই আপনার কি মোবাইল আছে, আমি বললাম আমার মোবাইল কিছু নেই ভাই, সব তো নিয়ে নিয়েছি, কিছু নেই, আমি শুধু মানুষটাই আছি। নাম্বার মুখস্থ, নাম্বারও তো আমার স্মরণ, কোনো কারই নাম্বার নেই আমার। ঠিক আছে আপনার ছবি ওঠাই, ঠিক আছে ওঠান, ছবি ওঠায় তারপর ওরা নাকি ফেসবুকে কোথায় কোথায় কি যোগাযোগ করে নাম্বার নিচে বাড়ির থেকে পাইছি, আর কথা বলাইলো। তো দুইজন লোক এত আমার জন্য পরিশ্রম করছে, একজন মেজর মিজান আর একজন ক্যাপ্টেন আশফাক। এদের আমি কি বলে ধন্যবাদ আমি জানি না ভাই। তা ওরা আবার দরখাস্ত করলো নাকি, অ্যাপ্লিকেশন করলো আর কি বাংলাদেশ সরকারের কাছে। তারপর ওখান থেকে সেনাবাহিনীরা মানে আমার কাগজপাতি সব নিয়ে আসলো, টিকিট যা করা লাগে সব নিয়ে আসে, ওরাই আবার গাড়িতে করে নিয়ে আসে, আবার এয়ারপোর্টে নিয়ে গেল। এয়ারপোর্টে ইমিগ্রেশনে যা করা লাগে ওরা করলো, টাকা দেওয়া লাগে না সব করছে ওরা। করার পর আমি যখন সমস্ত কাগজপাতি পেয়ে গেছি এয়ারপোর্টে, আর বললো ভাই ঠিক আছে, ওরা প্রায় 1.5 ঘন্টার মতো বসেছিল আমার জন্য, 2জন মেজর আর কি। তা বলে ভাই ঠিক আছে দোয়া করেন, ওরা পাঠাই দিল কলমটা বলে। তারপর আমি চলে আসলাম ইথিওপিয়া থেকে আবার ঢাকা চলে আসলাম। ওরা সবসময় যোগাযোগ করছে আমার সাথে। ঢাকা আসার পর তো সেনাবাহিনীরা আবার রিসিভ করার পর তো কথা বলার পর এখানে আমাকে পাঠাইছে, আসলাম, ভাই ছিল আমার, ভাবি ছিল, এরা সবাই। তারপর বাড়িতে আসলাম। আচ্ছা, আমার নাম হচ্ছে মোহাম্মদ মঈনুল হক, আমি আছি আমার দেশের বাড়িতে, এটা হচ্ছে ধনেরপুরে তালুকবাজিদ আর কি। আমার বড় ভাই রুকনুজ্জামান তার বাড়িতে আছে আর কি। এটা হচ্ছে গাইবান্ধা সুন্দরগঞ্জ থানা তালুকবাজিদ গ্রাম, 6 নং সরমত তালুকবাজিদ গ্রাম আর কি। বিয়ে করছিলাম 2008-এর শেষে আর কি, 9-এর প্রথমের দিকে বিয়ে করছিলাম ওখানে। বিয়ে করার পর তো আমার 2টো বাচ্চা আছে, একটা ছেলে একটা মেয়ে। ছেলেটা ক্লাস 10-এ পড়ে, মেয়েটা ক্লাস 7-এ পড়ে, এই দুটাই আর কি। ওদের যোগাযোগটা আমার বাড়ির সাথে কারোর সাথে যোগাযোগ ছিল না, 2 বছরের বেশি আর কি, কারোর সাথে ছিল না, মোবাইল নাই, কিছু নাই, নেটওয়ার্ক নাই। এটা আমি চিন্তা করেছিলাম হয়তো বড় মারা গেছে, হয়তো আমি বাঁচিয়েছি, মারা গেছে বলা তো জানে, বলি যেখানে যুদ্ধ অবস্থা বোঝেন না কি অবস্থা, মারা গেছে হয়তো। পরে তো আবার এখানে আসার পর সেনাবাহিনী আবার নাম্বারটা আমার সব রেডি করে দিল, আমার বাড়ির নিজের বাড়ির। সেখান থেকে অবশ্য আমার ফোন একটা ব্যবস্থা করে দিল ভাই, ওই আমার ভাতিজা, ও আবার টাকা দিছিল, ওখানে ফোন টোন কিনলাম, তারপর চালাইলাম। আর কিছুদিন চালার পর আমার ছেলেটা মানে অপেক্ষায় ছিল। ছেলেটা বললো যখন যোগাযোগ হলো, তারপর ছেলেটা বললো বাবা আমি তোমার অপেক্ষায় কতদিন, এখানে নেট নাই, আমি প্রতিদিন শুধু খুঁজি, তোমার খুঁজতে খুঁজতে পাইছিলাম, পাওয়ার পর আমার সাথে কথাগুলো হয়েছিল। তারপর ওর সে যোগাযোগ হলো, আমি কথা বললাম, তো ওরা ভালো আছে ও শহরে। তো ওর মামা কিন্তু আমার ছেলের, ওর মামা আছে একটাই মামা, ও সেনাবাহিনী চাকরি করে আর কি। এখনো আমি ওদের দেখা মানে খোঁজ খবর পাইনি আর কি, আমার ছেলে মেয়ের কেমন আছে কি আছে জানি না। ভালো ছিল যোগাযোগ, তো ভালো ছিল, ভালো অবস্থায় ছিল, এরপর তার যোগাযোগ নাই।